10 অক্টোবর বুধবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। 21 আগস্ট গ্রেনেড হামলার দায়ে বাবর পিন্টু সহ 19 জনের ফাঁসি, তারেক সহ 19 জনের যাবজ্জীবন। তারেক সহ 3 জনের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করতে পারে সরকার, রায়ের প্রতিবাদে বিএনপির কর্মসূচি। আরো শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় তিতলি, বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে শুক্রবারের পর। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে বিশেষ জজ আদালত। হামলার ষড়যন্ত্রের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জন। এছাড়া বাকি 11 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণা কেন্দ্র করে বুধবার সকাল থেকেই নাজিমুদ্দিন রোডের বিশেষ জজ আদালতের আশেপাশে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বেলা 11:15টার দিকে লুৎফুজ্জামান বাবর সহ 31 আসামিকে আদালতে আনা হয়। কিছুক্ষণ পরেই এজলাসে ওঠেন বিচারক শাহেদ নুরুদ্দিন। সংক্ষিপ্তভাবে রায় ঘোষণা করেন তিনি। আদালত জানান, গ্রেনেড হামলার পরিকল্পনা বাস্তবায়ন সহ 14টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। গ্রেনেড হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। আর হামলার ষড়যন্ত্র ও পরিকল্পনার দায়ে তারেক রহমান, হারিস চৌধুরী ও মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, আব্দুল সালাম পিন্টু ও মোহাম্মদ হানিফ, এদের বিরুদ্ধে 302, 34 এবং 120 ধারায় তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 19 জন আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে এবং 19 জন তারেক রহমান সহ অন্যান্য আসামি 19 জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। তারেক রহমান সহ বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডে অসন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। ইনহ্যান্সমেন্ট চাওয়া, ফাঁসি চাওয়া, এর ব্যাপারে কোনো দ্বার এখনো রুদ্ধ হয়নি। তারেক রহমান যে অপরাধটা করেছেন সে অপরাধে তিনি পরপর যাবজ্জীবনে দণ্ডিত হয়েছেন 2 বার। এখন পরবর্তীতে ইনহ্যান্সমেন্ট, ফাঁসির বিষয়টা আমরা পর্যালোচনা করে সেটা আমরা চাইতে পারি। আব্দুল সালাম পিন্টুর বাসা থেকে পুরো সাক্ষী আইসা এই মামলার সাক্ষ্য দেয় নাই, তারা ওইখানে বসা এই গ্রেনেড হামলার পরিকল্পনা করেছে। কোনো সাক্ষী নাই। তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে আসবেন, আমরা অবশ্যই এই মামলা ইনশাল্লাহ আপিল করব। গ্রেনেড হামলার ঘটনায় হওয়া 2 মামলায় মোট আসামি 49 জন। এর মধ্যে তারেক সহ পলাতক 18 জন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালতের বিচারক শাহেদ নুরুদ্দিন। বিরোধী দলের উপর পৈশাচিক আক্রমণ নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে হামলা, এটি কোনো সুষ্ঠু রাজনীতির উদাহরণ হতে পারে না। যে দলই ক্ষমতায় থাকুক না কেন, বিরোধী দলের প্রতি থাকতে হবে উদারনীতি। আর এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ করতে সর্বোচ্চ শাস্তির দৃষ্টান্তমূলক হবে বলে মনে করেছেন আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড মামলার রায় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, জানতে চাই যে এই মামলার যে রায় দেয়া হয়েছে তাতে আমরা দেখেছি যে আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষ 2 পক্ষেই কিছু কিছু ক্ষেত্রে অসন্তোষ জানিয়েছে। রাষ্ট্রপক্ষের যে অসন্তোষ, বিশেষ করে কোনো আসামি রাষ্ট্রপক্ষ মনে করছে বা যে হয়তো আরও বেশি সাজা হওয়ার প্রয়োজন ছিল। আপনার কাছে জানতে চাই যে এই ক্ষেত্রে আপনাদের পর্যালোচনা কি হবে, কিভাবে পরবর্তীতে প্রসিড করবেন? না, ব্যাপারটা হলো যে এই মামলার মধ্যে 49 জন আসামি আছেন। এই 49 জন আসামির মধ্যে 18 জন বর্তমানে পলাতক অবস্থায় আছেন। আর বাকি যারা মাননীয় আদালতে উপস্থিত ছিলেন তারা কয়েকটি ধাপে ধাপে বিভক্ত হয়ে এই মামলার মধ্যে সাজাপ্রাপ্ত হয়েছে। তাদের যে অপরাধের কর্মকাণ্ডগুলি যেগুলো ছিল, সেই অপরাধের কর্মকাণ্ডের যে তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছিল, সেই চার্জ মোতাবেক তাদেরকে ধাপে ধাপে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে কিছু আসামি আছে যাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, আবার একই সাথে কিছু আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবার ওই 2 সেট বাদ দিলে
আরেক সেট ওই যাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাদেরকে পরবর্তীতে আবার যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং পরবর্তীতে বাকি 11 জন আসামি যারা আছেন তাদেরকে বিভিন্ন দণ্ডে তাদেরকে দণ্ডিত করা হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন তারা পরবর্তীতে এসে আবার যাবজ্জীবন দণ্ডেও দণ্ডিত হয়েছেন। প্রথমে তারা 302, 120 এবং 34 ধারায় তারা ষড়যন্ত্র করার অপরাধ সহ অন্যান্য অপরাধে প্রথমে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং পরবর্তীতে 307 ধারায় তারা যে হত্যাকাণ্ড সংগঠিত করেছিলেন, আহত করেছিলেন এবং এই আহত করার প্রক্রিয়ার মধ্যে পড়ে তাদেরকে পরবর্তীতে আবার পুনরায় তাদেরকে যাবজ্জীবন দণ্ডে তাদেরকে দণ্ডিত করা হয়েছে। এখন কিছু আসামি আছেন যাদেরকে আমরা ভেবেছিলাম যে তাদেরকে মৃত্যুদণ্ড আমরা চেয়েও ছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মাননীয় আদালত তার মানে যে ফাইন্ডিংসটা বা যে জাজমেন্টটা আমরা পেয়েছি সেই জাজমেন্টের যে কপিটা আমাদের কাছে আপাতত হাতে এসছে সেই কপির মধ্যে দেখা যাচ্ছে যে তাদেরকে 302, 34 এবং 120-এর অপরাধ থাকা সত্ত্বেও তাদেরকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করেছেন, তাদেরকে মৃত্যুদণ্ডে তাদের দণ্ডিত করেন নাই। তো যাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন নাই প্রসিকিউটর হিসেবে আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। তারেক রহমান, হারিস চৌধুরী, কাজী শাহ, মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই 3 জন সহ আরো অন্যান্য জন যারা আছেন তাদেরকে পরবর্তীতে আইনের একটা বিধান আছে, সুযোগ আছে যে কোনো লোক যেমন আসামি পক্ষ সুবিধা পেতে পারেন, তারা ফাঁসি হয়েছে তারা তেমনি যেমন খালাসের পক্ষে আবেদন করতে পারেন। যারা যাবজ্জীবন প্রাপ্ত হয়েছে তাদের সাজা বৃদ্ধি করার জন্য প্রসিকিউশনের এটা যথেষ্ট সুযোগ রয়েছে। সুতরাং এর কথা এটা নয় যে যাদের যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হয়েছে তাদেরকে আর ফাঁসি চাওয়া যাবে না বা তাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত মাননীয় আদালত করতে পারবেন না। একদিকে প্রসিকিউশন চাইতেও পারে, এনহ্যান্সমেন্ট তাদের চাইতে পারে এবং মাননীয় আদালত সাক্ষ্য প্রমাণ, অভিযোগ সবকিছু বিবেচনা করে উচ্চতর আদালত ফাঁসির আসামিকে খালাসও দিতে পারেন, আবার ফাঁসির আসামিকে ফাঁসি দিতে পারেন, আবার যাবজ্জীবনের আসামিকে যাবজ্জীবনও দিতে পারেন, আবার যাবজ্জীবনের আসামিকে ফাঁসিও দিতে পারেন। সুতরাং এখানে আমরা রায়টা পেয়েছি এবং রায়ের কারণে আমরা মনে করি যে তারেক রহমান যে এখানে 14টা যেটা ফাইন্ডিংস দেওয়া হয়েছে 14টা ফাইন্ডিংসের মধ্যে 8 নম্বর ফাইন্ডিংসের মধ্যে তারেক রহমান সম্পর্কে এখানে আলাপ আলোচনা করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে 8 নম্বর ফাইন্ডিংসের মধ্যে বলা আছে যে মোহাম্মদপুর এখানে যে বিএনপি জামাত ঐক্যজোট সরকারের কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল কিনা এবং উক্ত ঘটনাস্থলে পলাতক আসামি তারেক রহমান অপরাধ সংগঠনের জন্য ষড়যন্ত্রমূলক সভা করেন কিনা এবং জঙ্গি নেতারা তারেক রহমানের সাথে বিভিন্ন সময় মিটিং করেন কিনা। তো যা তারেক রহমানের সাথে তাদের যে মিটিংটা হয়েছে এই ফাইন্ডিংসের মধ্যে আমরা প্রমাণ করতে পেরেছি যে তার সাথে তাদের মুফতি হান্নান সহ, মাওলানা তাজউদ্দিন সহ, আব্দুল সালাম সহ অন্যান্য আসামি যারা আছে, লুৎফুজ্জামান বাবর সহ, আব্দুল সালাম পিন্টু সহ, কায়কোবাদ সহ তাদের সাথে প্রত্যেকের একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আসামিরা এই জঘন্য এবং বর্বরচিত এই ঘটনাটা তারা ঘটিয়েছেন। সুতরাং আমরা বলছি এটাই যে রায়টা হয়েছে 14 বছর পরে, ভাই রায় তো হচ্ছিল না। তারেক রহমানরা তো এই মামলার ইনভেস্টিগেশনই ভিন্ন খাতে প্রবাহিত করেছিলেন এবং তারা একেবারে ধোয়া তুলসী পাতার মতো অবস্থানে তারা অবস্থিত ছিলেন এবং তারা এই ঘটনার সাথে জড়িত নন। ওই জজ মিয়ারা ঘটনার সাথে জড়িত, ওই আরো কিছু 2 জন লোক ছিল তাদের নাম ওর নাম কি এসছে যারা এই ঘটনার সাথে জড়িত। একটা সাধারণ অর্ডিনারি ঘটনা হিসাবে বিবেচনা করে এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই কিন্তু চেষ্টা করা হয়েছে। হোসেন কাজল, আপনি সঙ্গে থাকুন। আমরা শেখ রবিউল আলমের কাছে একটু জানতে চাইবো যে এই মামলাটির রায় আপনাদের দলের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। দলের বেশ কয়েকজন নেতা এখানে জড়িত আছেন, তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং কারো কারো মৃত্যুদণ্ড হয়েছে। এই ক্ষেত্রে দলীয়ভাবে আপিল করার তো কোনো সুযোগ নেই। আপিল কিভাবে করা হবে, দল কিভাবে ভাবছে বিষয়টি? ধন্যবাদ আপনাকে। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড মামলার রায় আজকে বিশেষ জজ আদালতে প্রকাশিত হয়েছে। এই রায়টি অপ্রত্যাশিত, অগ্রহণযোগ্য এবং দুঃখজনক। আপনি জানেন যে বিএনপির শীর্ষ নেতা জননেতা জনাব তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতাদেররা এই রায়ের ফলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে এবং এই রায়ে বিএনপি প্রত্যাখ্যান করে। তার কারণ হচ্ছে এটি সরকারি আদেশে
বা ফরমায়েশে একটি রায় বলে এটা এখন প্রমাণিত, এবং এটা জনগণ মনে করে, বিএনপি মনে করে। আপনি জানেন যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকার জননেতা জনাব তারেক রহমান সহ বিএনপির অনেক শীর্ষ নেতাকে এই মামলায় আসামি করে। অধিকতর তদন্তের নামে এই সরকার ক্ষমতায় এসে 2009 সালে এবং 52 জনকে আসামি করা হয় এবং মুফতি হান্নানের জবানবন্দি নেওয়া হয়, এবং সেই যে জবানবন্দি সেটাও অপ্রাসঙ্গিক এবং অনেকটা বলতে পারেন যে প্রভাবিত জবানবন্দি, তার মধ্যে আপনি কোনো মিল পাবেন না সেই জবানবন্দির। এবং যে জিনিসটি হচ্ছে যে মুফতি হান্নান নিজেই 100 দিনের কাছাকাছি রিমান্ডে থেকে অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে সরকারের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তদন্তের সাথে জড়িত ছিল তাদের ইচ্ছা অনুসারে এই জবানবন্দিটি দিয়েছে। পরবর্তীতে তিনি এই জবানবন্দি প্রত্যাহার করবার জন্য লিখিতভাবে আবেদন করেছে, কিন্তু আদালত সেটি আমলে নেয়নি। এর আগে ঘটনাটি যখন 2004 সালের 21শে আগস্ট ঘটে, তারপরেও কিন্তু 1 অক্টোবর এই মুফতি হান্নানকে গ্রেপ্তার করেছিল, তখন 4 দলীয় সরকার ক্ষমতায় ছিল। তাকেও প্রায় 65 বা 68 দিনের মতো রিমান্ডে নেওয়ার পরও মুফতি হান্নান কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি তখনকার সময় দেয় নাই। 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো, এই মামলার গুরুত্ব বিবেচনা করে অধিকতর তদন্ত তত্ত্বাবধায়ক সরকার আমলে হয় এবং তখনকার আপনার সিনিয়র এএসপি ফজলুল কবির এই মামলা তদন্ত করেন। তিনি 2008 সালে একটা চার্জশিট দাখিল করেন 22 জনকে আসামি করে। সেখানেও জননেতা জনাব তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদেরকে আসামি করা হয় না এবং বলা হয় যে এই মামলাটি সাথে বিএনপি বা সরকারের কোনো যোগসাজশ নেই, এটি জঙ্গিদের একটা পরিকল্পিত হত্যাকাণ্ড মাত্র। কিন্তু আমরা দেখতে পেলাম যে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে অধিকতর তদন্তের নামে যে এএসপি সিনিয়র এএসপি কাহার এখন যিনি অলরেডি রিটায়ার্ডে চলে গিয়েছিলেন, তাকে আবার পুনরায় নিয়োগ দিয়ে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এবং সরকারের রাজনৈতিক প্রতিহিংসাবশত এবং রাজনীতিতে রবিউল আলম, এই একটা বিষয় একটু যদি আপনাদের দিক থেকে জানতে চাই যে জঙ্গিরা জঙ্গি তৎপরতা হিসেবেই এই আক্রমণ যদি চালিয়ে থাকে তাহলে এটা তারা কি বেনিফিটের জন্য এটা করেছে, মোটিভটা কি তাদের? না, সেটি হয়তো জঙ্গিরা বলতে পারবে তাদের কোনো প্রতিহিংসা ছিল কিনা অথবা তাদের সাথে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ ছিল কিনা। তবে 2004 সালে 21শে আগস্ট যে হত্যাকাণ্ডটা হয়েছে তা নিন্দনীয়, তা ধরেন গ্রহণযোগ্য না এবং সেটা একটা বলতে গেলে হৃদয় বিদারক হত্যাকাণ্ড। বিএনপি সেটাকে নিন্দা জানায় এবং বিএনপি ওই মামলা তদন্তের জন্য অগ্রসর হয়। কিন্তু রবিউল আলম, যখন আমরা দেখতে পেলাম যে বিএনপির সময়ে জজমিয়া বলে যে একটা নাটকের উদ্ভব হলো, সেটার কারণে কি বিএনপির সমস্ত স্ট্যান্ডিংটা এখানে অগ্রহণযোগ্য হয়ে যায় না? জজমিয়া নাটক নামে আপনি যেটা বলছেন সেটা তদন্ত কর্মকর্তারা তার জন্য দায়ী থাকতে পারে বা বিশ্বাসযোগ্য তদন্তের ক্ষেত্রে তাদের অবহেলা থাকলেও থাকতে পারে, কিন্তু তদন্ত কর্মকর্তাদের অবহেলা থাকলেই একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দায়ী হবে বা সরকার দায়ী হবে, সেটা কিন্তু বিশ্বাসযোগ্য না। দ্বিতীয়ত কথাটা হচ্ছে তদন্ত অবহেলা আরেকটা অপরাধ, কিন্তু তদন্ত অবহেলা মানেই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত এইভাবে বিষয়টাকে বিচারে নেওয়ারও আমলে নেওয়ার সুযোগ নেই। শেখ রবিউল আলম, তদন্ত অবহেলার থেকেই কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টা চলে আসে, ফলে এইটা আসলে বিএনপি নেতৃত্ব বা তৎকালীন যারা শীর্ষ পর্যায়ে ছিল তারা কিভাবে এটা প্রত্যাখ্যান করতে পারে? তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তদন্তে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটা দেখার জন্য ওই সময়কার তদন্ত কর্মকর্তাদেরকে আপনি আরও ইন্টিগ্রেশন করা যেতে পারে, তাদের বিরুদ্ধে বিচার হতে পারে, তাদেরকে তদন্তের আওতায় আনা যেতে পারে। কিন্তু আপনি একটা এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির শীর্ষ নেতৃত্বদেরকে মানে যুক্ত করে যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন অথবা জননেতা জনাব তারেক রহমানের ইমেজকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন অথবা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে তাদেরকে আপনি আইনের আওতায় এনে মিথ্যা মামলায় যেভাবে আপনি পানিশমেন্ট দিতে চাচ্ছেন সেটা কিন্তু আরো বড় অপরাধ। রবিউল আলম, একটা বিষয় একটু বলেন যে এখন একটা রায় হয়েছে, আমাদের আইন অনুযায়ী যদি যেতে হয়, আপনারা মনে করছেন রায়টা ঠিক না, ফলে এটার বিরুদ্ধে যেতে হলে নিয়ম অনুযায়ী অবশ্যই আসামিদের আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আপিল করতে হবে, সেই প্রক্রিয়াটা কি এইভাবেই হবে নাকি অন্য কোনো ভাব বা অন্য কোনো উপায়ে আপনারা মনে করেন? কর্মসূচি আপনারা দিয়েছেন বিএনপির পক্ষ থেকে, কিন্তু মানে
মামলাটি আদালতে কিভাবে মোকাবেলা করবেন সের জন্য কোনো দিক নির্দেশনা আছে কিনা? না, যেহেতু বিএনপির শীর্ষ নেতা এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ আইনি পরবর্তী পদক্ষেপ সময় সুযোগ মতো কি করণীয় সেটা ঠিক করবেন এবং আদালতের দ্বারস্থ হবেন। কিন্তু আমরা মনে করছি যে সরকার রাজনৈতিক প্রভাবে প্রভাবিত করছে এবং রাজনৈতিকভাবে নিধন করবার জন্য এই মামলাটি আমলে নিয়ে এই ধরনের একটি অন্যায্য রায় প্রকাশ করেছে। অতএব আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই, আমরা জনগণকে সংক্ষিপ্ত করতে চাই এবং বাংলাদেশের জনগণ জানে যে বর্তমান বিচার ব্যবস্থা সরকারের ইচ্ছার বাইরে গেলেই সেটা যে আর মানে সরকারের বিরাগভাজনের শিকার হয় সেটা প্রমাণিত। প্রধান বিচারপতির একটি রায় সরকারের পছন্দ না হয় তাকে দেশত্যাগ করতে হয়েছে। তারেক রহমান এর আগের একটি মামলায় নিম্ন আদালত খালাস দিয়েছিল মোতাহার হোসেন, সেই রায়ও সরকারের পছন্দ না হয়ে দেশত্যাগ করতে হয়েছে। এই পরিস্থিতিতে আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই এবং আমরা এই রায়কে বিচলিত নয়, এই রায়ের প্রতি আমাদের কোনো অ্যাটেনশন নেই। আমরা এটাকে বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে জনগণের সাথে আছে এবং এদেশের জনগণের শাসন প্রতিষ্ঠিত করেই পরবর্তীতে এই রায়ের বা এই মামলার সঠিক বিচার হবে বাংলাদেশে, আমরা এটা বিশ্বাস করি এবং সেটি নিশ্চিত। শেখ রবিউল আলম, আপনি সঙ্গে থাকুন। মোশাররফ হোসেন কাজল, আপনার কাছে একটু আসতে চাই যে এই মামলাটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ফরমায়েশি রায় দেয়া হয়েছে, বিএনপির এই দাবি আপনি কিভাবে দেখেন? না, শেখ রবিউল আলম এক্সকিউজ মি শেখ রবিউল আলম একজন রাজনৈতিক নেতা, আমি একজন আইনজীবী। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে আমি আইনের ভাষায় কথা বলতে পারি আর শেখ রবিউল আলম অনেক বড় নেতা, তিনি রাজনীতির ভাষায় কথা বলবেন। এটাতে আমি তার কোনো কথার আমি জবাব দিব না, কারণ তার সাবজেক্টই হলো এটাই যে রাজনীতি যে কোনো জিনিসকে, কারণ তার নেতা যেহেতু এখানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, উনি বলতেই পারেন ফরমাইশি নেতা। আজকে যদি ওনার নেতার ফাঁসি হতো তাও উনি বলতেন যে ফাঁসির আদেশ হয়ে গেছে। আজকে যাবজ্জীবন হয়েছে তো উনিও বলতেন যে যাবজ্জীবন হয়েছে, এটা ওরা ফরমাইশি। আবার আজকে যদি উনি খালাস হতেন তাহলে বলতেন যে জনগণের চাপে বিভিন্ন কারণে ওনারা খালাস দিতে বাধ্য হয়েছেন। কারণ ওনাদের মানে আমি বলবো না এটা না বলাটা বাস্তব না, বাস্তবই এটা, কারণ এছাড়া বিকল্প কোনো ভাষা নেই। মানুষের যে ভাষাগত যে জ্ঞান, ভাষাগত যে বুদ্ধি, যে টেকনোলজি, যে ব্রেইন, সেই ব্রেইন থেকে এই জিনিসগুলি বের হতে পারে। আমি এগুলো নিয়ে শেখ রবিউল আলম সাহেবের সাথে কোনো বাসে যাব না, কারণ আমি ভাই এগুলো পলিটিক্সের মধ্যে আমি আমরা সেক্ষেত্রে আদালতের দিকেই আসি যে এই মামলায় আপিল হবে। আমরা মোটামুটি নিশ্চিত যে যেহেতু আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ দুই পক্ষই চায় কিছু কিছু বিষয়ের পর্যালোচনা হোক উচ্চ আদালতে, সেক্ষেত্রে কীরকম সময় লাগতে পারে? আমরা মানে সাধারণ আইনি প্রক্রিয়ায় ইতিমধ্যে আমরা জানি যে প্রায় 14 বছর পার হয়ে গেছে বিচার আদালত পার হতে, ফলে এটা আপিল আদালতে কীরকম সময় লাগতে পারে, এটা জাস্ট ধারণা। না, আমরা মনে করি যে এই মামলাটা গত 14 বছর চলে গেছে বিচারের জন্য এবং 14 বছর পরে আজকে এই মামলার কাঙ্ক্ষিত এই মামলার একটি রায় হয়েছে। এখন এই মামলাটা আসামি পক্ষ যারা আছেন তারা উচ্চতর আদালতে যাবেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে সমস্ত আসামি আছেন 19 জন, তারা আপিল করবেন। যাবজ্জীবন প্রাপ্ত আসামি যারা বর্তমান জেলখানায় আছেন তারাও এই ফাঁসির মামলা এবং যাবজ্জীবনের মামলা এবং অন্যান্য ধারা যে অপরাধ হয়েছে সকল মামলার আপিল একসাথেই তারা করবেন এবং হয়তো আপিল এটা শুনানি হবে। এখন সময়ের ব্যাপারটা হচ্ছে এই যে আমরা মনে করি যে আমরা যদি আপিল করার পরে অ্যাটর্নি জেনারেল অফিস আছেন, তারা অন্যান্যকে যে বিষয়ে যদি ব্যবস্থা গ্রহণ করেন এবং এই মামলাটাকে শুনানি করার জন্য পেপার বুক সহ অন্যান্য কার্যক্রমগুলি তাড়াতাড়ি যদি করা যায়, মাননীয় উচ্চতর আদালতে এই বিষয়ে যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমরা হয়তো অতি সত্বর আমরা এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করে একটি স্বল্প সময়ের মধ্যে এই মামলা চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত রায়ে আমরা যেতে পারবো। কারণ বিষয় হলো যে এই মামলাটা যখনই সামনে নিয়ে আসা হবে এবং এটাকে যখন করার জন্য আপিল বিভাগে আবেদন করা হবে যে এটাকে আমাদের শুনানি করে দেন, তখনই আবার আমাদের প্রতিপক্ষ যারা আছেন, যারা আসামি সাজাপ্রাপ্ত হয়েছেন, তারা আবার বলবেন যে অনেক মামলা রয়ে গেছে, তারা ওই সমস্ত মামলাগুলি শুনানি না করে এই মামলাটা তাড়াহুড়া করে করার
ব্যবস্থা গ্রহণ করছেন। মুশকিলটা হলো এই যে শাখের করাতের মধ্যে এই প্রসিকিউশনকে থাকতে হয়, প্রসিকিউশন তাকেই মামলা প্রমাণ করতে হয়, মৃত্যুর পর তাকেই সাক্ষ্য প্রমাণ দিয়ে এই মামলাটাকে প্রমাণ করতে হয়। এবং এই মামলাটা দেখেন 225 জন সাক্ষীর মাধ্যমেই প্রমাণিত হয়েছে। এখন ওনারা বলছেন যে রিটায়ার্ড পার্সনকে দিয়ে কেন তদন্ত করালেন। এখন রিটায়ার্ড পার্সন তো তিনি ছিলেন না। বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পর ভদ্রলোককে চাকরি থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি মামলা করেছেন, মামলা করে মামলা আদালতের আদেশ মোতাবেক তিনি চাকরিতে পুনর্বহাল হয়েছেন। এখন তাকে দিয়ে কেন তদন্ত করলেন? এখন এক্সপার্টিস হিসাবে যদি কোনো লোককে দিয়ে যদি আপনি তদন্ত করান, তো সেই তদন্তের ফলশ্রুতিতে যদি অন্য কোনো আসামির নাম বেরিয়ে আসে তাহলে বলা হবে যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে। আসলে মুশকিলটা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ যখনই কোনো মামলার মধ্যে জড়িত হয়ে পড়েন, তারা রাজনৈতিকভাবে এই মোকাবেলা করার জন্য তারা কিন্তু এই কথাটাই বলেন। কিন্তু বস্তুতপক্ষে দেখেন আইনগতভাবে আইনের লড়াইয়ের মাধ্যমে গত 14 বছরে এই মামলার এজাহারকে চ্যালেঞ্জ করা হয়েছে, এই মামলার চার্জশিটকে চ্যালেঞ্জ করা হয়েছে, এই মামলার চার্জকে চ্যালেঞ্জ করা হয়েছে, এই মামলার সাক্ষ্য প্রমাণকে চ্যালেঞ্জ করা হয়েছে, এই মামলার প্রসিডিংকে চ্যালেঞ্জ করা হয়েছে উচ্চতর আদালতে। এবং প্রত্যেকবারই উচ্চতর আদালত এই মামলার মেরিটের উপরে, কার্যপ্রণালীর উপরে, প্রসিডিং এর উপরে সবসময় রায় দিয়েছেন। এবং এই মামলা চলতে পারে, মামলার মধ্যে মেরিট আছে, মামলার মধ্যে ইনভেস্টিগেশন সঠিক আছে, এগুলো দিয়েছেন। এখন দেখেন রাজনৈতিক নেতারা যখন কথা বলেন তখন পিছনের কোনো কথা তারা বলেন না। এই 14 বছরে কি এই মামলাটা দীর্ঘদিন উচ্চতর আদালতে শুনানি হয় নাই? সেই আদেশগুলি কি নেই? সেই আদেশগুলি আছে। এইভাবে বললে আমি বলবো না, এটা হয়তো উনি রবিউল আলম সাহেব বলবেন যে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, কন্টেম্পট হয়, এটা বললে আদালতের প্রতি অবজ্ঞা প্রকাশ করা হয়। এখন ওনারা বলছেন উচ্চতর আদালতে আপনারা বারবার গেলেন, বারবার যাওয়ার পর উচ্চতর এমন কোনো প্রসিডিং নেই, বছরের পর বছর এই প্রসিডিং নিয়ে লড়াই হয়েছে। ইভেন কি জজ মিয়া যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা পরবর্তীতে তারা বাতিল করার জন্য সেটাও পর্যন্ত তারা চ্যালেঞ্জ করেছেন, সেটাও উচ্চতর আদালত বলেছেন যে বিচারিক আদালত এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো উচ্চতর আদালত থেকে, অ্যাপিলেট ডিভিশন থেকে, হাইকোর্ট ডিভিশন থেকে মাননীয় বিচারকগণ যখন আমাদেরকে তারা যখন মামলা রায় নিয়ে মানে আদেশ নিয়ে আসেন, সেই আদেশের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে নিম্নতম জজ আদালতগুলি সেই কার্যক্রমগুলি পরিচালনা করা হয়। মোশাররফ হোসেন কাজল, শেখ রবিউল আলম, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বগুড়ার শাহজাহানপুরে চলন্ত বাসে ছোড়া পেট্রোল বোমায় 3 যাত্রী আহত হয়েছে। শাহজাহানপুর থানার সামনে ঢাকা রংপুর মহাসড়কে বেলা 1টার দিকে ঘটনা ঘটে। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ককটেল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের 3 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে সহকর্মী হাসিবুর রহমান, তার সঙ্গে কথা বলবো। বাসে পেট্রোল হামলা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, যারা হামলার শিকার হয়েছেন তাদের এখনকার অবস্থা কি? আসলে তাদের উপরে যে হামলাটা হয়েছিল তার ফলে কিন্তু খুব বড় ধরনের ক্ষতি তাদের হয়নি, যদিও তাদের শরীরের কিছু অংশে আগুনে ঝলসে গেছে বা ফোসকা পড়েছে, একইভাবে কিছু অংশে গ্লাসের আঘাতও লেগেছে, গাড়ির যে আঘাত। তবে তারা বলা যায় যে তুলনামূলকভাবে বেশ সুস্থ আছে। এবং আমি তাদের সাথে দুপুরবেলা যখন কথা বলেছি তখন তারা প্রস্তুতি নিচ্ছিল ঢাকায় অন্য একটি গাড়িতে করে যাবার জন্য। এবং তাদের 3 জনের মধ্যে আমি 2 জনকে দেখতে পেয়েছি এবং 2 জনই বলা যায় যে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে বেশ সুস্থ তাই বোধ করছিলেন। তবে 2 জনের মধ্যে একজন আমাদেরকে বলেছেন যে সে খুব জ্বালা অনুভব করছে মুখের উপরে, কারণ তার চামড়ার কিছু অংশ পুড়ে গেছে বলে তিনি দাবি করছিলেন। এবং আমি দেখেছি যে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে এসছেন। তবে চিকিৎসকদের যে বক্তব্য সেটি হলো যে এই ধরনের ঘটনায় কোনো ধরনের আশঙ্কা করবার কোনো কারণ নেই, যা হয়েছে সেটি অনেকটাই প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো করা সম্ভব এবং সেইভাবে তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে। আর এই ঘটনাটি বগুড়ায় প্রথমের দিকে যে ঘটনা ঘটার পরে কিছু সময়ের জন্য মানুষের মধ্যে সামান্য আতঙ্ক দেখা দিল। এটি তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুরো হাইওয়ে যেটি ঢাকা দিনাজপুর মহাসড়ক সেটি একেবারে স্বাভাবিক হয়ে যায়। একই সাথে বগুড়া শহর এবং এর আশেপাশের এলাকার পরিস্থিতিও বলা যায় যে একেবারেই স্বাভাবিক হয়ে যায়। আর এর পরপরই কিন্তু পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এবং অন্যান্য বিষয়গুলো বেশ জোরদার করা হয়েছে, যে কারণে মানুষের মধ্যে আস্থার জায়গাটা পুরোপুরি ফিরে এসছে। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে?
হ্যাঁ, একজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে মামলা হলে তাকে নিয়মিত আসামি হিসেবে আদালতে চালান দেওয়া হবে বলে পুলিশ কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। তার নাম নূর মাহমুদ। সে যুবলীগের জেলা কমিটির, বগুড়া যুবলীগের যুবদলের জেলা কমিটির সে হলো কৃষি বিষয়ক সম্পাদক। এবং তার বিষয়ে যেটুকু আমরা জানতে পেরেছি, এই যুবদলের এই নেতার বিরুদ্ধে এর আগেও 2টি নাশকতার মামলা হয়েছে শাহজাহানপুর থানায়। সেই 2টির একটিতে সে বেশ কিছুদিন আগে জামিন নিয়েছিল, আর আজকে সে জামিন নিয়েছে কিছুদিন আগে, এরকম তথ্য আমাকে দিয়েছে আজকে পুলিশ কর্মকর্তারা। তবে তার যে পারিবারিক যে বিষয়, তাদের পরিবারে আরও সদস্যদের বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। এই ক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে বিশেষ করে এই শাহজাহানপুরে এর আগেও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছিল এই বাসে আগুন দেওয়ার মতো, এবং এর আগে মানবতা বিরোধী অপরাধের যখন দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায় হলো তখনও এখানে কিছু দুর্ঘটনা ঘটেছিল। ফলে পুলিশ প্রশাসনের সতর্কতা কেমন ছিল? না, পুলিশ প্রশাসন কিন্তু এখন শাহজাহানপুর এবং নন্দীগ্রাম যে 2টি জায়গা খুবই ঝুঁকিপূর্ণ আমার দৃষ্টিতে বগুড়ায়, বিশেষ করে যারা সরকার বিরোধী আন্দোলন করছে তাদের বেশ চাঙ্গা অবস্থায় যে 2টি জায়গা ছিল, বিশেষ করে শাহজাহানপুর এবং নন্দীগ্রামে, সেখানে কিন্তু পুলিশের নজরদারি এখন বেশ করা রয়েছে। আর যারা এসব ঘটনা এর আগে ঘটিয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধেই এখনো মামলা চলমান রয়েছে। কোনো কোনো মামলায় কেউ কেউ গ্রেপ্তার অবস্থাতেও রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে শাহজাহানপুরের যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, যে যখন সরকার বিরোধী আন্দোলন হয়েছে 2013-14 সালের দিকে বা 15-র দিকে, তখন কিন্তু নিয়মিত এখানে গাড়িতে আগুন লাগানোর একটা মহোৎসবই আমরা বলতে পারবো যে দেখতে পেয়েছি, এবং সেটি বেশিরভাগ ক্ষেত্রে সরকার বিরোধীদের যে জোট রয়েছে তার মধ্যে থেকে জামাত এবং বিএনপির লোকজনই বেশি করেছে। আর এসব ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের অনেকে এখন দেশের বাইরে রয়েছে, বিশেষ করে মালয়েশিয়ায় কয়েকজন রয়েছে বলে আমি নিশ্চিত হয়েছি, কারণ তাদের যারা স্বজন তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে তারা এখন মালয়েশিয়ায় রয়েছে, এবং সরকারের যে বিচার প্রক্রিয়ার মধ্যে তারা এসেছে সেখান থেকে তারা বাঁচতে এখন মালয়েশিয়াতে রয়েছে। আর এদের এছাড়াও বেশ কিছু আসামি রয়েছে যারা ওই থানায় মামলার আসামি, তারাও নানাভাবে জামিনে আছে, যে কারণে তাদের যে বিষয়টি সেটি এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে বলে পুলিশ অনুমান করছে, এবং এই ধরনের তথ্য পুলিশ পাচ্ছে। আর এই আজকের যে ঘটনা সেটাতে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে 4 থেকে 5 জন ছিল, এবং সব মিলে তারা 10 জনের নাম প্রাথমিকভাবে পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। হাসিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় তিতলি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যা 12 অক্টোবরের পর আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে সহকর্মী মুরাদ আহমেদ, চট্টগ্রাম থেকে সহকর্মী ইফতেখার ফয়সল এবং খুলনা থেকে সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আপনার কাছে প্রথমে একটু আসতে চাই যে খুলনা অঞ্চলে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় তিতলির বিষয়ে? আপনাকে আগেই বলে রাখি যে আজকে সকাল থেকে আসলে খুলনার আকাশটা অনেকটা মেঘলা রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং আমরা আবহাওয়া অফিসের সাথে যখন কথা বলেছি তখন আমাদেরকে জানানো হয়েছে আসলে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবের কারণেই এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং এখনও খুলনায় বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। আর আমরা মংলা বন্দরের কথা যদি বলি, মংলা বন্দরে আসলে খুলনা এখন সতর্কতা সংকেত 2 দেওয়া হয়েছে, এবং তারা বলছেন যে মংলা বন্দরে পণ্য বোঝাই এবং পণ্য খালা স্বাভাবিক রয়েছে, কিন্তু মংলা বন্দর থেকে কোনো জাহাজ আসলে ছেড়ে যায়নি বা মংলা বন্দরে কোনো জাহাজ আসতেও দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কোস্টগার্ড তাদের যে সতর্ক ব্যবস্থা রয়েছে সেই সতর্ক ব্যবস্থার মধ্যে তারা বলছেন যে তারা আলফা অ্যালার্ট জারি করেছেন। অর্থাৎ ঘূর্ণিঝড়কালীন সময় তাদের 2টি জাহাজ সমুদ্রের অঞ্চলে সমুদ্রে তারা টহলে থাকবেন, এবং আরও 3টি জাহাজ তারা স্ট্যান্ড বাই থাকবেন। যদি কোনো প্রয়োজনে উদ্ধার কার্যের প্রয়োজন হয় তখনই তারা সঙ্গে সঙ্গে এই জাহাজটি ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে খুলনার যে 3টি যে উপকূলীয় অঞ্চল রয়েছে, সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনাতে, এই উপকূলীয় উপজেলাগুলোতে আপনার ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা, সেই সভা অনুষ্ঠিত হয়েছে, এবং সেই সভা থেকে প্রতিটি আশ্রয় কেন্দ্রকে যে ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে এবং সবসময় খোলা রাখার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে তখন মাইকিং করে যারা
দুর্যোগপ্রবণ এলাকায় রয়েছে সেই সকল এলাকাবাসীকে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার কথাও নির্দেশনাও দেওয়া হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে খুলনার জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সকালেই তারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করেছেন এবং খুলনা জেলাতে প্রায় 242টি সাইক্লোন সেন্টার রয়েছে। এই সাইক্লোন সেন্টারগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করেছেন এবং বলেছেন যে এই সাইক্লোন সেন্টারগুলো আজকে সারাদিনই এবং সারা রাত খোলা রাখার কথাও তারা আমাদেরকে জানিয়েছেন। আর অভিজিৎ আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু বরিশালে যাব। মুরাদ আহমেদ, বরিশাল এলাকায় প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? জি ধন্যবাদ। আসলে ঘূর্ণিঝড় তিতলির প্রভাব বরিশালে পড়তে শুরু করেছে মেনলি সন্ধ্যা 7:30টার দিক পর থেকে, কারণ বৃষ্টির চাপটা কিছুটা বেড়েছে। আর সারাদিনে বৃষ্টি হয়েছে 12 ঘন্টায় মাত্র 2 মিলিমিটার। এদিকে প্রশাসনিকভাবে যে সভা করা প্রয়োজন তা গত পরশু থেকে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি এবং প্রস্তুতিমূলক সভা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনকে অ্যালার্ট রাখা হয়েছে এবং সার্বিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। এদিকে যে লঞ্চ চলাচলের উপর আপনি আগেই জানেন যে আজকে 3:30 থেকে লঞ্চ চলাচলের উপর একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বরিশালের 72টি ঘাটের প্রত্যেকটি ঘাটে রেড অ্যালার্ট জারি রয়েছে। কোনো প্রকার লঞ্চ ঘাট অতিক্রম করতে পারবে না। সব 114টি লঞ্চকে ঘাটে আটকে দেওয়া হয়েছে। সরকারি একটি জাহাজ এমবি মধুমতি, ওটি খুলনা থেকে বরিশাল হয়ে ঢাকা ঘাট ছেড়ে চলে গিয়েছিল। তো সেখানে বিআইডব্লিউটি এর বরিশাল ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা সেই জাহাজটিকে বরিশালের বেলতলা থেকে 250 যাত্রী সহ আবার ঘাটে ফিরিয়ে এনেছেন। আর সার্বিক যে অবস্থাটি এখন পর্যন্ত বলা হচ্ছে যে এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট যে কথাটি তাদের মতো করে তাদের আমরা একটু চট্টগ্রামে যাব। ইফতেখার, আপনার কাছ থেকে জানতে চাই যে চট্টগ্রামের প্রস্তুতি কি? চট্টগ্রামে আসলে আজকে বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা হয়েছে এবং সেই সভায় মূলত জেলা প্রশাসক বলেছে তারা এর মধ্যে 455টি যে আশ্রয় কেন্দ্র তারা খুলে দিয়েছে যাতে ঘূর্ণিঝড় যে মোকাবেলা করা যায় সেখানে যাতে সেসব দুর্গত অঞ্চলের মানুষেরা সেখানে অবস্থান করতে পারে। আর পাশাপাশি 2টি আশ্রয় কেন্দ্র নগরীতে খোলা হয়েছে। বিশেষ করে আপনি জানেন চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে অনেক মানুষ বসবাস করে। তো ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে এমন একটি আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কার কারণে মূলত যদি কোনো পাহাড় ধস হয় তাদের জন্য মূলত এই 2টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে। আর পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন মূলত তার যে স্বাস্থ্য বিভাগের যেই জনশক্তি রয়েছে সবাইকে মোটামুটি একটা মেসেজ দেওয়া হয়েছে যাতে তারা পূর্ণাঙ্গ প্রস্তুত থাকে। এর বাইরে পানি উন্নয়ন বোর্ডের যেসব কর্মকর্তারা রয়েছেন তারা বলেছেন তারা এরই মধ্যে একটা নির্দেশনা পেয়েছেন তাদের যে সম্ভাব্য যে শুক্রবার পর্যন্ত যেই ছুটি সেই ছুটি বাতিল করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানেও মূলত পতেঙ্গা আবহাওয়া অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা মূলত বলছেন এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে অবস্থান, বিশেষ করে আজকে সন্ধ্যা 6টা নাগাদ আমরা যেই দূরত্ব রয়েছে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 880 কিলোমিটার দূরত্ব অবস্থান করছে। তো তারা বলছেন এখানে আঘাত হানার সম্ভাবনা আশঙ্কাটা খুবই কম। তারপরেও ইফতেখার, ফয়সাল, অভিজিৎ এবং মুরাদ আহমেদ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।